আলাইকুম বিবিএ প্রথম বর্ষের ছাত্ররা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমাদের হিসাব বিজ্ঞান কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি আজকে জেরিনা আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, তোমাদের সাথে আমি যুক্ত হচ্ছি। তোমাদের সিলেবাসের অ্যাক্ট 1006 মাইক্রো ইকোনমিক্স, এই চ্যাপ্টারে আমরা লাস্ট চ্যাপ্টারে আছি, অধ্যায় 7। অধ্যায় 7-এ চ্যাপ্টার 8-এ আমরা থিওরি অফ ডিস্ট্রিবিউশন, ফ্যাক্টর অফ প্রোডাকশন অ্যান্ড ফ্যাক্টর প্রাইসিং, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। গত দুইটা ক্লাসে আমাদের দুইটা লেকচার হয়েছে এর উপরে। আমরা অলরেডি ফ্যাক্টর মার্কেট কি, প্রোডাক্ট মার্কেট কি, ফ্যাক্টর মার্কেট কিসের কিসের উপর ডিপেন্ড করে, এই জিনিসগুলো আমরা পড়েছি। এবং যেই ফ্যাক্টরগুলো প্রোডাকশনের উপর, প্রোডাকশনের সাথে জড়িত যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরের দাম, প্রাইস কিভাবে নির্ধারিত হয়, এই জিনিসগুলো আমরা দেখেছি। আজকে আমরা দেখব যে একজন নিয়োগকারী বা এমপ্লয়ারের ইকুইলিব্রিয়াম কিভাবে নির্ধারিত হয়, সেই জিনিসটা আমরা দেখব। এখন আমরা দেখব ইকুইলিব্রিয়াম অফ অ্যান এমপ্লয়ার, ডিটারমিনেশন অফ অপটিমাম লেভেল অফ এমপ্লয়মেন্ট অফ ফ্যাক্টর। নিয়োগকারীর ভারসাম্য, উপকরণ নিয়োগের কাম্য পরিমাণ নির্ধারণ। অধ্যাপক মার্শাল হিক্স প্রমুখ অর্থনীতিবিদগণ এই উপকরণের দামের মাধ্যমে, উপকরণের দাম যেখানে নির্ধারিত হয় বা এমপ্লয়ের প্রফিট যেখানে সর্বোচ্চ হয়, তার মাধ্যমেই উপকরণের দামটা নির্ধারিত হয়, এই জিনিসটা দেখিয়েছেন। তো আমরা এখানে দেখব যে উপকরণ নিয়োগের যে পর্যায়ে ফার্মের মুনাফা সর্বোচ্চ হয়, নিয়োগকারী সেখানেই ভারসাম্য লাভ করে। তার মানে কি, নর্মালি যে আমরা দেখি যে একটা প্রোডাক্টের দাম যেভাবে নির্ধারিত হয়, নর্মালি কিসের মাধ্যমে, আমরা এর আগেই পড়েছি, ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে তার নির্ধারিত হয়। তো এখানে আমরা সেই একইভাবে যে উপকরণের যে উৎপাদনের যে বিভিন্ন উপকরণ আছে, এই উপকরণের দামও তার ডিমান্ড এবং ওই উপকরণের ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। এবং এই ডিমান্ড এবং সাপ্লাইটা কে ক্রিয়েট করে? এই ডিমান্ডটা ক্রিয়েট করে উৎপাদনকারীর যতটুকু প্রয়োজন একটা পণ্য উৎপাদনের জন্য, সেটাই হচ্ছে তার ডিমান্ড। এবং সাপ্লাইটা দিয়ে থাকে যোগান, সাপ্লাই মিনস হচ্ছে যোগানটা দিয়ে থাকে। যে যেমন আমার যদি ভূমি থাকে, তাহলে আমি হচ্ছি সাপ্লায়ার, যে কাজ করবে ওই জমিতে সে হচ্ছে লেবার, এইরকম ভাবে সেই জিনিসটা আসে। এবং উৎপাদনকারীর চাহিদার ভিত্তিতে এই জিনিসগুলো নির্ধারিত হয়, সেই জিনিসটাই আমরা এখানে দেখবো। এবং এখানে বলা হয়েছে যে উপকরণ নিয়োগের যে পর্যায়ে, আমি সেই পর্যন্ত উপকরণ নিয়োগ করব বা উৎপাদনকারী সেই পর্যন্ত উপকরণ নিয়োগ করবে যেখানে ফার্মের প্রফিটটা সর্বোচ্চ হয়। কারণ আমরা জানি যে প্রফিটের জন্যই কিন্তু কি করে একটা প্রতিষ্ঠান উৎপাদন করে থাকে, ঠিক আছে? তাহলে যেখানে ফার্মের মুনাফা সর্বোচ্চ হয়, সেখানেই নিয়োগকারী ভারসাম্য লাভ করে। এবং এই নিয়োগকারীর ভারসাম্যের জন্য আমি বলেছি যে কতগুলো কি আছে শর্ত, যে কোনো জায়গা আমাকে কিছু জিনিস ধরে নিতে হবে। ওই ধরে নেওয়া জিনিসের উপর ডিপেন্ড করে আমার থিওরিটা, বা এখানে বলা হয়েছে যেটা ইকুইলিব্রিয়াম, সেই জিনিসটা প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা দেখবো এখানে যে কি কি শর্ত। যে দেখো, শর্ত নাম্বার 1, উপকরণ বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান। এইটা ধরে নেওয়া হয়েছে শুধুমাত্র পূর্ণ প্রতিযোগিতা যেখানে বিরাজমান। অপূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে কিন্তু সিচুয়েশনটা ভিন্ন। হ্যাঁ, তাহলে উপকরণ বাজার সম্পূর্ণ, দ্যাট মিনস ফ্যাক্টর মার্কেটে সম্পূর্ণরূপে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। সেকেন্ডে বলছে AFC, দ্যাট ইজ অ্যাভারেজ ফ্যাক্টর কস্ট ইজ ইকুয়াল টু মার্জিনাল ফ্যাক্টর কস্ট। MFC, মার্জিনাল ফ্যাক্টর কস্ট রেখা ভূমি অক্ষের সমান্তরাল। ওই যে তোমরা দেখতে পাচ্ছ, AFC এবং MFC রেখা কি ভূমি অক্ষের সমান্তরাল। এরপরে বলা হয়েছে পণ্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান, দ্যাট মিনস প্রোডাক্ট মার্কেটে পূর্ণ প্রতিযোগিতা বিরাজ করছে। তাই MRP, মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট, ইজ ইকুয়াল টু VMP, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট, ইজ ইকুয়াল দ্যাট মিনস এই যে ওই যে নিচে দেখছো যে কার্ভটা নিচের দিকে আসছে, VMP এবং MRP দুই রেখা কি পরস্পর সমান, যেহেতু পণ্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা আছে। নিয়োগকারীর আচরণ যুক্তিসঙ্গত, আরেকটা হচ্ছে নিয়োগকারীর আচরণ, দ্যাট মিনস যে এমপ্লয়ার তার আচরণটা যুক্তিসঙ্গত। এবং 5 হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য। ফলে MRP ইজ ইকুয়াল টু VMP রেখা নিম্নগামী। এখানে কি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন
ক্রমশমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য, কারণ আমরা জানি ভূমির ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়ে থাকে। ফলে এমআরপি মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট ইজ ইকুয়াল টু ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট রেখা নিম্নগামী। এই জিনিসটা আমরা এখন একটু আমাদের কি এই যে জিনিসটা এই ইকুইলিব্রিয়াম অফ অ্যান এমপ্লয়ার ইকুইলিব্রিয়ামটা কিভাবে হবে এটা আমরা একটু গ্রাফের মাধ্যমে দেখাবো তোমাদেরকে। এখানে একটু খেয়াল করো, ও এক্স অক্ষে আমি কি করছি, উপকরণ নিয়োগ করছি এবং ও ওয়াই অক্ষে উপকরণের দাম ধরছি। এখন উপকরণের দাম যখন ওপি, তখন আমি কি করছি দেখো, ও এম 0 পরিমাণ আমি উৎপাদন করতে পারছি এবং এখানে আমার এই প্রাইসের প্যারালাল একটা রেখা টানা হয়েছে, এএফসি অ্যাভারেজ ফ্যাক্টর কস্ট ইজ ইকুয়াল টু মার্জিনাল ফ্যাক্টর কস্ট। এই দুইটা রেখা এটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল, আমরা আগেই ধরে নিয়েছি এএফসি এবং এমএফসি রেখা ভূমি অক্ষের সমান্তরাল। দ্যাট মিনস ভূমি অক্ষে কি আমার নিয়োগের উপকরণ, এটা সমান্তরাল করে যে একটা রেখা আঁকা হয়েছে এবং এটাই হচ্ছে আমার প্রাইস। এবং এই রেখাটাকে ভিএমপি এবং এমআরপি রেখা উপর দিক থেকে ছেদ করে নিচে নেমেছে, ঠিক আছে। এখন যখন এই রেখাকে ছেদ করে তখন তোমরা খেয়াল করো, এই একটা বিন্দু এফ বিন্দু এবং ই আরেকটা বিন্দু, এই দুইটা বিন্দুতে ছেদ করছে। এখন আমরা যদি বলি যে এই দুইটাই হচ্ছে আমার কি, এই দুইটাই হচ্ছে আমার ভারসাম্য বিন্দু, কিন্তু এইটা কিন্তু সত্যি না। কারণটা কি, আমি বলছি যে যখন ভিএমপি এবং এমআরপি রেখা বা এমআরপি রেখা যখন এমএফসি রেখাকে এফ বিন্দুতে ছেদ করছে, খেয়াল করো তখন কি উপকরণ নিয়োগের পরিমাণ হচ্ছে ওএম, কিন্তু আমরা দেখছি এই রেখাটা কিন্তু ঊর্ধ্বগামী। দ্যাট মিনস আমার মার্জিনাল কস্ট, এটা মার্জিনাল কস্ট রেখা নিচেরটা, আর উপরটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ রেখা। দ্যাট মিনস কস্টের থেকে রেভিনিউ কিন্তু আমরা অনেক বেশি, সুতরাং আমি কি করতে পারি, উপকরণের নিয়োগটা আরো বাড়াতে পারি। এর কারণে আমি উপকরণের নিয়োগ বাড়াতে শুরু করলাম এবং এক পর্যায়ে দেখা যাচ্ছে এই রেখাটা এই পর্যন্ত এসে এরপর আস্তে আস্তে নিম্নগামী হচ্ছে। নিম্নগামী হতে হতে যখন এমএফসি রেখাকে ই বিন্দুতে ছেদ করে এটা আরো নিচের দিকে নেমে যায়, এই ই বিন্দুই হচ্ছে আমার ভারসাম্য বিন্দু। কারণ এই বিন্দুর পরে যদি আমি আরো উৎপাদন করি তাহলে দেখা যাচ্ছে আমার কি মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট এইটা কমে যাচ্ছে। দ্যাট মিনস আমি যে আয় করছি কস্টটা বেড়ে যাচ্ছে, এই রেখার নিচে যদি আমি উৎপাদন করি তাহলে আমার দেখা যাচ্ছে আয় কমে যাচ্ছে এবং কস্ট আমার বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে উৎপাদকের লোকসান হবে, সে কোনোভাবেই কাম্য না, কারণ সে উৎপাদনই করছে সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য। আর এখানে যদি সে উৎপাদন করে তাহলে তার কি করছে, সারপ্লাস রেভিনিউ থেকে যাচ্ছে, কস্টের পরিমাণ কম কিন্তু রেভিনিউ কিন্তু এক্সেস, সুতরাং সে আরো নিয়োগ করতে পারে। সুতরাং এমন এক বিন্দুতে এসে সে থামবে যেখানে মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট এবং মার্জিনাল ফ্যাক্টর কস্ট দুইটা পরস্পর সমান হয় এই ই বিন্দু। তাহলে ই বিন্দুই আমি বলতে পারি যে আমার ভারসাম্য বিন্দু, ঠিক আছে। তাহলে ই ভারসাম্য বিন্দু এবং ই বিন্দুতে ও এম পরিমাণ যদি উপকরণ নিয়োগ করে ওপি দামে, তাহলে ওপি দামে কি করবে, উৎপাদক ও এম ওয়ান পরিমাণ উপকরণ নিয়োগ করে সর্বোচ্চ পরিমাণ সে উৎপাদন করতে পারবে বা সর্বোচ্চ পরিমাণ প্রফিট করতে পারবে। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে মার্জিনাল রেভিনিউ কার্ভ কি করে, যখন মার্জিনাল ফ্যাক্টর কস্ট এই রেখাটাকে ছেদ করে বা পরস্পর যেই রেখায় মিলিত হয়, হ্যাঁ, যে রেখায় মিলিত হয়ে নিচের দিকে নেমে যায়, এই রেখার পরে আর উৎপাদন করতে পারবে না। এরপরে আমরা চলে যাব আমাদের লেবার কস্টের ভিতরে। আমাদের লেবার কস্টে কি বলেছে সেই জিনিসটা আমরা দেখব। এখন আমরা দেখব আমাদের যে লেবার আছে সেই লেবারের চ্যাপ্টারে আমরা এর আগে পড়েছি লেবার সম্পর্কে, লেবারের সাপ্লাই এবং লেবার সাপ্লাইয়ের ক্ষেত্রে যে একটা পুরাতন একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টের ভিত্তিতে লেবারের যেটাকে ব্যাক ব্যান্ডিং বলে, সেই তথ্যের ভিত্তিতে লেবারের সাপ্লাইটা আমরা দেখেছি এবং মডার্ন পদ্ধতিতে ডিমান্ড এবং সাপ্লাই ভিত্তিতে লেবার কীভাবে লেবারের বা মজুরি কীভাবে নির্ধারিত হয় সেই জিনিসগুলো আমরা দেখেছি। আজকে আমরা একটু দেখব যে হোয়াট ইজ মানি ওয়েজেস অ্যান্ড রিয়েল ওয়েজেস। মানি ওয়েজ মানে হচ্ছে আর্থিক মজুরি এবং রিয়েল ওয়েজ হচ্ছে প্রকৃত মজুরি। আর্থিক মজুরি কি, একজন শ্রমিক
তার কাজের বিনিময়, যে কাজ করার ফলে সে যে টাকা উপার্জন করে সেটাকে আমরা আর্থিক মজুরি বলি। দ্যাট মিনস শ্রমের বিনিময়ে একজন শ্রমিক যে টাকাটা নিয়োগকর্তার নিকট থেকে আর্ন করে বা পেয়ে থাকে সেটাই হচ্ছে আর্থিক মজুরি বা মানি ওয়েজেস। এখন রিয়েল ওয়েজেসটা কি? রিয়েল ওয়েজেস হচ্ছে এই যে অর্থের মাধ্যমে যেই টাকাটা পেলো সেই টাকা দিয়ে সে কি পরিমাণ দ্রব্য সামগ্রী কিনতে পারছে, হ্যাঁ, বা তার জীবন কি পরিমাণ ধারণ করতে পারছে, কি পরিমাণ দ্রব্য সামগ্রী কিনতে পারছে, সেটা হচ্ছে রিয়েল ওয়েজেস। এই মেইনলি মনিটারি ওয়েজেস এবং রিয়েল ওয়েজেসের মধ্যে এই ডিফারেন্স। আর মনিটারি ওয়েজেস আমরা অনেক সময় বলি যে বাজার যে মনিটারি ওয়েজেস বাড়লেই বুঝি রিয়েল ওয়েজেস বাড়বে, আসলে কিন্তু ব্যাপারটা তা না। যে মনিটারি ওয়েজেস একজন শ্রমিক যদি বেশি টাকা পেয়ে থাকে তাহলে সে যে বেশি খরচ করতে পারবে বা সে বেশি জিনিস কিনতে পারবে এমন কিন্তু কোনো কথা নেই। কারণ বাজারে যদি মুদ্রাস্ফীতি বিদ্যমান থাকে, দ্যাট মিনস টাকার ক্রয় ক্ষমতা যদি কম থাকে, তাহলে সে যদি বেশি বেতনও পায় তাহলে কিন্তু সে বেশি জিনিস কিনতে পারছে না। এই জন্য বলা হয় যে মনিটারি ওয়েজেস এবং রিয়েল ওয়েজেসের মধ্যে অনেক ডিফারেন্স, এবং সাধারণত বলা হয় যে রিয়েল ওয়েজেসটাই মনিটারি ওয়েজের তুলনায় রিয়েল ওয়েজটা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে ভালো হয়। এক্ষেত্রে আমরা বলতে পারি কিভাবে এটা বাড়ানো যায়। যেমন রিয়েল ওয়েজেস আমরা যদি দেখি যে কোনো অর্গানাইজেশন যদি কি করে যে তার কর্মচারীদেরকে মানে কিছু টাকা প্রদানের বিনিময় তার সুযোগ সুবিধা যদি অতিরিক্ত দিয়ে থাকে, যেমন যদি তাকে বাড়ির ফ্যাসিলিটি দেয়, তাকে গাড়ির ফ্যাসিলিটি দেয়, তাকে টেলিফোনের ফ্যাসিলিটি, ইলেকট্রিসিটির ফ্যাসিলিটি, এই সমস্ত ফ্যাসিলিটি যদি দেয়, কিন্তু তাকে যদি মনিটারি ওয়েজেস কম দেয়, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তার কি রিয়েল ওয়েজেসটা বেশি হয়ে যাবে। ঠিক আছে, যে এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমি আবার বলছি যে মনিটারি ওয়েজ হচ্ছে একজন শ্রমিক তার কায়িক এবং মানসিক শ্রমের বিনিময় নিয়োগকর্তার নিকট থেকে যে অর্থটা পায়, যে টাকাটা পেয়ে থাকে, সেটাই হচ্ছে মনিটারি ওয়েজেস। এবং রিয়েল ওয়েজেস হচ্ছে সে যে মানিটা বা টাকাটা ইনকাম করলো সেই টাকাটা সে যে খরচ করছে, তার বিভিন্ন জিনিস কেনার জন্য সে যে খরচ করছে, হ্যাঁ, বিভিন্ন জিনিস কেনার জন্য খরচ করছে, সেটাকেই বলা হচ্ছে রিয়েল ওয়েজেস, মানে প্রকৃত মজুরি। এরপরে আমরা দেখব কজেস অফ ডিফারেন্স ইন ওয়েজেস ইন ডিফারেন্ট প্রফেশন। বিভিন্ন প্রফেশনে ওয়েজেসটা মানে মজুরিটা বিভিন্ন কেন হয়, এর পার্থক্যের কারণটা কি? ডিফারেন্স ইন ডিফারেন্ট প্রফেশন, বিভিন্ন পেশায় বিভিন্ন ধরনের মজুরি কেন হয়। আমরা জানি যে মজুরির ক্ষেত্রে আমরা দেখেছি যে যে সমস্ত প্রফেশনগুলো বেশি ঝুঁকিপূর্ণ সে সমস্ত প্রফেশনে বা পেশায় মজুরি সাধারণত বেশি হয়। যে সমস্ত চাকরি দীর্ঘস্থায়ী সেখানে মজুরি কম্পারেটিভলি কম হয়, এবং যে চাকরিগুলো স্বল্প মেয়াদী স্বল্প সময়ের জন্য হয়ে থাকে সে সমস্ত জায়গায় কি হয়, মজুরিটা কম্পারেটিভলি বেশি হয়ে থাকে। এরপরে আমরা আরও দেখব যে কেন ডিফারেন্স হচ্ছে যে কোনো শ্রমিক যদি বেশি পরিমাণ মেধা সম্পন্ন হয় বা তার অভিজ্ঞতা যদি বেশি হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে বেশি মেধা সম্পন্ন বা বেশি অভিজ্ঞতা সম্পন্ন শ্রমিকের বা কর্মচারীদের কি মজুরি বেশি কম্পারেটিভলি যাদের পড়াশোনা কম বা যাদের প্রশিক্ষণ কম বা অভিজ্ঞতা কম তাদের মজুরি কম্পারেটিভলি কম থাকে। কারণ এই ক্ষেত্রে আমরা দেখি যখন ফ্রেশ নিয়োগ করা হয় কোনো নিয়োগে, যখন ফ্রেশ নিয়োগ করা হয় তখন স্যালারি স্ল্যাবটা কম্পারেটিভলি কম থাকে যে টপ লেভেলে থাকে বা মিডল লেভেলে থাকে তার তুলনায়, তাহলে সেটা আমরা বুঝতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আরও অনেক ধরনের কারণ আছে যে বিভিন্ন পেশায়, যেমন যে সমস্ত পেশায় দেখা যায় যে খুব দ্রুত টার্নওভার বা খুব শর্ট সময়ের জন্য চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, সেই সমস্ত চাকরির দেখা যায় যে স্যালারিটা কম্পারেটিভলি একটু বেশি হয়। যেগুলো স্থায়ী চাকরি, যেমন সরকারি চাকরির ক্ষেত্রে আমরা দেখি যে এগুলো হচ্ছে স্থায়ী চাকরি, আর প্রাইভেট জবে আমরা দেখতে পাই যে কি হয় স্যালারিটা কম্পারেটিভলি বেশি হয়। আর গভর্নমেন্ট জবটা যেহেতু স্থায়ী বলা হয়, পার্মানেন্ট বলা হয়, এক্ষেত্রে আমাদের কি হয় স্যালারিটা কম্পারেটিভলি কম হয় প্রাইভেট অন্যান্য জবের থেকে। এটা একটা কারণ আছে। এরপরে কারণ আরও আছে যে স্থানের উপরেও ডিপেন্ড করে, যে যেই সমস্ত স্থান দূর দূরান্তে সেই সমস্ত জায়গায় দেখা যায় স্যালারিটা কম্পারেটিভলি বেশি হয়। যেমন ঢাকা বেস যদি আমরা চাকরি করতে যাই তাহলে দেখা যায় যে আমাদের স্যালারি, গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে না, অন্যান্য চাকরির ক্ষেত্রে বলছি, প্রাইভেট জবের ক্ষেত্রে বলছি, যে দেখা যায় যে ঢাকার বাইরে যদি সে জব করে তাহলে দেখা যায় যে তার স্যালারিটা কম্পারেটিভলি বেশি হয় উইদিন দ্য ঢাকার মধ্যে যদি করে তাহলে দেখা যাচ্ছে যে তার একই সেম পার্সন এটা ডিফার করে। কারণ কি, সে প্রত্যন্ত অঞ্চল বা দূরে
যাতায়াত সমস্যা আছে সেখানে থাকতে হবে, এই সমস্ত বিভিন্ন কজে দেখা যায় যে ওয়েজেসটা ভ্যারি করে। এরপরে আমরা দেখব কজেস অফ ডিফারেন্ট ইন ওয়েজেস ইন সেম প্রফেশন। একই পেশায় মজুরির পার্থক্যের কারণটা কি? একই পেশায় মজুরির পার্থক্যের কারণ হচ্ছে মেইনলি যে কেউ যদি কেউ যখন কেউ ইনিশিয়াল ঢুকবে তখন তার যে স্যালারি তার থেকে যে উপরের র্যাঙ্কে থাকে তার স্যালারিটা কম্পারেটিভলি বেশি হয়। আবার দেখা যায় যে যে সমস্ত কাজগুলো একই সেম পোস্টে যে সমস্ত কাজগুলো ঝুঁকিপূর্ণ বা ট্রাভেলিং বেসিসে, হ্যাঁ ট্রাভেলিং বেসিসে সেই সমস্ত কাজগুলো কি হয় একটু স্যালারি বেশি হয়, আর যেগুলো কাজগুলো কম্পারেটিভলি ভেতরে বসে, হ্যাঁ ইন হাউসে বসে বা অফিসে বসে কাজ করা হয় তাদের স্যালারিটা কম্পারেটিভলি একটু কম হয়। এছাড়াও আছে যে সেম প্রফেশনে যে বেশি অভিজ্ঞতা সম্পন্ন, যার বেশি অভিজ্ঞতা আছে তার স্যালারিটা কম্পারেটিভলি বেশি হবে, যে কম অভিজ্ঞতা সম্পন্ন তার স্যালারিটা কম হবে। আমি একটু আগে উদাহরণ দিলাম যে যখন আমরা টিচিং প্রফেশনে ঢুকি প্রথমে আমরা কি হিসেবে লেকচারার হিসেবে ঢুকি। লেকচারার যে বেতন স্কেল অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসরদের কিন্তু প্রফেশন কিন্তু সেম, দুজনই কিন্তু টিচার, বাট তার বেতনটা কম্পারেটিভলি বেশি, কারণ সে বেশি অভিজ্ঞতা সম্পন্ন, তার ট্রেনিং বা অন্য যে কোনো এক্সপিরিয়েন্সটা বেশি, এই কারণেই তার ইয়েটা কি বলে স্যালারিটা বেশি হয়ে থাকে। এরপরে আমরা দেখব কজেস অফ লো ওয়েজেস রেট ইন বাংলাদেশ। বাংলাদেশে মজুরি কেন কম? অন্যান্য পার্শ্ববর্তী বিভিন্ন দেশের তুলনায় বা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে দেখা যায় মজুরিটা কম থাকে, কারণটা কি? এর একমাত্র কারণ হচ্ছে আমাদের দেশে জনসংখ্যা অত্যাধিক, কারণ হচ্ছে আমাদের দেশে যতটুকু আমার ডিমান্ড তার থেকে আমার সাপ্লাই বেশি, লেবারের সাপ্লাই বেশি, এই কারণে হচ্ছে আমার ওয়েজ রেট কম। সেকেন্ড হচ্ছে বাংলাদেশে লোকজন অনেক বেশি কি বলবো স্কিল সম্পন্ন না, অভিজ্ঞতা সম্পন্ন না বা প্রফেশনাল না, এই কারণে বাংলাদেশে ওয়েজ রেট কম। এবং এদের উৎপাদনশীলতা, যেহেতু তারা বেশি অভিজ্ঞতা সম্পন্ন না, সুতরাং সেই সমস্ত শ্রমিকদের উৎপাদনশীলতা কম, দ্যাট মিনস তারা পার আওয়ারে কম উৎপাদন করতে পারে, এই কারণে। আরেকটা হচ্ছে তাদের সঠিক প্রশিক্ষণ নেই, তাদের প্রশিক্ষণের অভাব আছে, তাদের দূরদৃষ্টির অভাব আছে, তারা কম পরিশ্রমী, হ্যাঁ একটু অলস প্রকৃতির, এই কারণে বাংলাদেশে ওয়েজ রেট কম্পারেটিভলি কম। এছাড়াও আরও আছে যে আমাদের দেশে স্ট্রং আমরা যে পড়বো ট্রেড ইউনিয়ন, বাংলাদেশে স্ট্রং ট্রেড ইউনিয়ন নাই, যারা কিনা মালিক পক্ষের সাথে সমঝোতার মাধ্যমে স্যালারিটা ফিক্স করবে, এই ধরনের শক্তিশালী ট্রেড ইউনিয়ন বাংলাদেশে নেই, এই কারণে বাংলাদেশে স্যালারি কম। এবং বাংলাদেশে দেখা যায় যে এই স্যালারি কম তো তার থেকে মহিলা শ্রমিক যারা তাদেরকে স্যালারি আরও কম দেওয়া হয়, এই সমস্ত কারণ। এছাড়াও আছে যে বাংলাদেশে শিক্ষিতের বলে যতটুকু আমার ডিমান্ড না, এটা আমি আগেই বলেছি যে আমার ডিমান্ডের থেকে আমার সাপ্লাই বেশি, এই কারণে হচ্ছে মজুরির হার কম। এই তো। আর বাংলাদেশে যেহেতু স্বল্প উন্নত একটা দেশ বা উন্নয়নশীল দেশের কাতারে এখনো যেতে পারেনি, এই কারণে বাংলাদেশে লোক সংখ্যা বেশি এবং স্কিলড লোকের অভাব, এই কারণেই হচ্ছে এটার পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের দেশের লোক সংখ্যা কম। এবং আমাদের দেশের মাথাপিছু গড় আয় এটা কম, হ্যাঁ গড় আয় এটা কমের কারণেও বাংলাদেশে ওয়েজ রেটটা কম হয়ে থাকে বা মজুরিটা কম হয়ে থাকে। এরপরে আমরা আসবো লেবার এক্সপ্লোটেশন। লেবার এক্সপ্লোটেশন মানে হচ্ছে শ্রমিক শোষণ। শ্রমিক শোষণটা কি? শ্রমিক শোষণ হচ্ছে কোনো শ্রমিককে তার ন্যায্য মজুরি থেকে যখন কম মজুরি দেওয়া হবে সেটাকে বলা হয় শ্রমিক শোষণ। এটা সাধারণত উৎপাদনকারী করে থাকে, যে উৎপাদক, যে অর্গানাইজার বা যে প্রতিষ্ঠানের মালিক, তারা সাধারণত এটা করে থাকে। এই এক্সপ্লোরেশনটা আমরা কীভাবে বুঝবো, শ্রমিক শোষণটা আমরা কীভাবে বুঝবো? যেমন আমরা যখন দেখব যে একটা অর্গানাইজেশনে একজন শ্রমিক যেই পরিমাণ তার উৎপাদনশীলতার ক্ষমতা আছে, দ্যাট মিনস যে
সে পার আওয়ারে যতটুকু উৎপাদন করে এবং সেই প্রোডাক্টটা যদি আমি বাজারে বিক্রি করি, তাকে যেই পেমেন্ট করা হয় বা সেটা তার যে কস্ট আছে, সেই কস্টের তুলনায় যখন রেভিনিউটা বেশি হয়, সেটাকে আমরা শ্রমিক শোষণ বলবো। কারণ হচ্ছে যে একজন শ্রমিকের উৎপাদনশীলতার যে ক্ষমতা, সেই অনুপাতে তাকে স্যালারি দেওয়ার কথা বা সেই অনুপাতে তাকে ওয়েজেস দেওয়ার কথা। কিন্তু যখনই মার্জিনাল রেভিনিউ প্রোডাকশনটা মার্জিনাল প্রোডাক্ট কস্টের থেকে যখন অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু সেটাকে আমরা লেবার এক্সপ্লোরেশন বলবো, যে এটাই হচ্ছে শ্রমিক শোষণ। ঠিক আছে, কারণ এটা কি রকম হতে হবে, মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট MRP ইজ ইকুয়াল টু মার্জিনাল বা ভিএমপি এবং MRP, এই দুইটা যখন সমান হবে, সেটাকে আমরা শ্রমিক শোষণ বলবো না। দ্যাট মিনস এটা আমরা দেখেছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই অবস্থাটা বিদ্যমান। হ্যাঁ, পূর্ণ প্রতিযোগিতা, এখানে আমি বলেছি MRP মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট ইজ ইকুয়াল টু ভিএমপি ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট, এই দুইটা যখন ইকুয়াল, তখনও হচ্ছে সেটাকে আমরা লেবার এক্সপ্লোরেশন বলবো না। হ্যাঁ, এবং এই দুইটা আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এইটা আছে, আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা মনোপলি বাজারে আমরা দেখতে পাচ্ছি যে লেবার এক্সপ্লোরেশন সেখানে আছে। ঠিক আছে, শ্রমিক শোষণ সেখানে আছে, কারণ সেখানে দেখা যায় যে MRP VMP থেকে বেশি, সুতরাং সেখানে লেবার এক্সপ্লোরেশন আছে। তাহলে শ্রমিক শোষণ আমরা সেটাকেই বলবো যখন একজন শ্রমিকের যে উৎপাদনশীলতা, সে যতটুকু উৎপাদন করতে পারে তার তুলনায় যখন তাকে মজুরিটা কম দেওয়া হয়, সেটাকেই আমরা শ্রমিক শোষণ বলবো। এবং এটা সাধারণত কে করে থাকে, উৎপাদনকারী বা প্রতিষ্ঠানের মালিক করে থাকে। হোয়াট ইজ ট্রেড ইউনিয়ন? ট্রেড ইউনিয়ন কি? ট্রেড ইউনিয়ন হচ্ছে শ্রমিকদের পক্ষ থেকে তাদের কর্তৃক নিয়োজিত একটা সংগঠন। হ্যাঁ, যেখানে অনেক শ্রমিকরা একত্রিত হয়ে একটা সংগঠন গড়ে তোলে, সেটাকে আমরা ট্রেড ইউনিয়ন বলবো। এবং ট্রেড ইউনিয়নের এরপরে দেখেছো আমি একটা প্রশ্ন দিয়েছি, তাহলে ট্রেড ইউনিয়ন হচ্ছে শ্রমিক সংঘ। সেই শ্রমিক সংঘটা একটা অর্গানাইজেশনের ভিতরে হতে পারে, বা একই টাইপের শ্রমিকরা বিভিন্ন একই ধরনের প্রতিষ্ঠানের শ্রমিকরা মিলে একটা সংঘ করতে পারে, অথবা একই কাজে নিযুক্ত শ্রমিকরা মিলে একটা সংগঠন করতে পারে। ট্রেড ইউনিয়ন বিভিন্নভাবে হতে পারে। এরপরে আমি প্রশ্ন করেছি, ক্যান ট্রেড ইউনিয়ন ইনক্রিজ দ্য ওয়েজেস? ট্রেড ইউনিয়ন কি মজুরি বাড়াতে পারে? ট্রেড ইউনিয়ন অ্যাকচুয়ালি হচ্ছে ওইভাবে বলা যায় না যে, বাট ট্রেড ইউনিয়ন সরাসরি মজুরি বাড়াতে পারে না, বাট তারা নিয়োগকারীকে প্রেশারাইজ করতে পারে, প্রেশার ক্রিয়েট করতে পারে মজুরিটা বাড়ানোর জন্য। কিভাবে প্রেশারাইজ করতে পারে? যেমন আমি একটু আগে যে বললাম, যখন দেখা যাবে যে মার্জিনাল একজন শ্রমিকের বা সমগ্র শ্রমিকের মার্জিনাল রেভিনিউ প্রোডাকশন ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্টের থেকে বেশি হয়, তখন তারা প্রেশারাইজ করতে পারে এমপ্লয়ারকে যে তুমি আমার শ্রমিকের মজুরি বাড়াও। ঠিক আছে, তুমি আমার শ্রমিকের মজুরি বাড়াও। আদারওয়াইজ তারা কি করতে পারে, ধর্মঘট ডাকতে পারে, ধর্মঘটে যেতে পারে, বা কিছু সময়ের জন্য অর্গানাইজেশন বন্ধ করে দিতে পারে, ধর্মঘট ডাকতে পারে। এই সমস্ত জিনিস তারা করতে পারে। দ্যাট মিনস এই সমস্ত জিনিস করাই হয় হচ্ছে নিয়োগকারীকে একটু প্রেশারাইজ করার জন্য। হ্যাঁ, তাহলে আমরা এই কথাটা সরাসরি বলবো যে সরাসরি তারা পারে না, কিন্তু পরোক্ষভাবে তারা পারে। পরোক্ষভাবে কিভাবে পারে, মানে সে চাইলেই যে নিয়োগকারী তো ট্রেড ইউনিয়ন চাইলে বা প্রেশারাইজ করলেই যে সে দিয়ে দিবে তা না। কারণ তার একজন কি বলে, নিয়োগকারী যদি দেখে যে হ্যাঁ তার মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট বেশি, সে আসলেই শ্রমিককে হয়, সেই ক্ষেত্রে সে কিছু বাড়াতে পারে। আর যদি দেখে যে না, এটা দুটো সমান সমান, সেক্ষেত্রে সে কিছুতেই বাড়াতে পারবে না। কারণ যদি সে বাড়ায়, তাহলে তার কস্টিং বেড়ে যাবে। তার কস্টিং বেড়ে গেলে কি হবে, তার সাপ্লাই কমে যাবে, লেবারের সাপ্লাই কমে যাবে, লেবারের ডিমান্ড কমে যাবে। লেবারের ডিমান্ড কমে গেলে কিন্তু অনেক লেবার সেই ক্ষেত্রে ছাঁটাই হয়ে যাবে, ছাঁটাই করে দিতে এমপ্লয়ার বাধ্য থাকবে। এই জন্য বলা হচ্ছে যে ট্রেড ইউনিয়ন কিন্তু সরাসরিভাবে করতে পারে না, কিন্তু কি করতে পারে, তার উপরে প্রেশারাইজ করতে পারে, যে বাড়ানোর জন্য চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু কিভাবে চাপ সৃষ্টি করবে, এই জিনিসটা খেয়াল করতে হবে যে এই জিনিসটা যদি বেশি হয়, যদি এটা যদি এটার থেকে গ্রেটার হয়, বেশি হয়, তাহলে সে চাপ সৃষ্টি করতে পারে। আর যদি ইকুয়াল হয়, তাহলে চাপ সৃষ্টি করেও কোনো লাভ হবে না, আর চাপ সৃষ্টি করলে বরং হিতে বিপরীত হবে। এরপরে আসো মিনিমাম ওয়েজেস। মিনিমাম ওয়েজেসটা কি?
মিনিমাম হচ্ছে সর্বনিম্ন মজুরি। সর্বনিম্ন মজুরি হচ্ছে এমন একটা মজুরি যেই মজুরি দিয়ে একজন শ্রমিক কী করবেন, তার নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে অনেক কিছু আছে, তার বাড়ি ভাড়া, তার বাচ্চাদের লেখাপড়া, খাবার দাবার, তার কিছু সেভিংস, এই যে মিনিমাম চলার মতো যে ওয়েজেসটা, সেটাকে আমরা মিনিমাম ওয়েজ বলবো। এবং এটা সাধারণত গভর্নমেন্ট নির্ধারণ করে দেয়। গভর্নমেন্ট যদি নির্ধারণ না করে দেয় তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হতে পারে। তো সবসময় নিয়োগকর্তাকে খেয়াল রাখতে হবে যে মিনিমাম ওয়েজ একজন শ্রমিককে দিতেই হবে, আদারওয়াইজ সে কী করবে, সে যদি মিনিমাম ওয়েজটা না পায় কিছুদিন পর সে অসুস্থ হয়ে যাবে, সিক লিভ কাটাবে, সেই ক্ষেত্রে প্রোডাকশনের হ্যাম্পার হবে। এই জন্য নিয়োগকারীকে সবসময় দেখতে হবে যে সর্বনিম্ন মজুরি যেন একজন শ্রমিককে সঠিকভাবে দেওয়া হয়, যাতে সে কী করতে পারে, তার জীবন ধারণ করে বাঁচতে পারে। ঠিক আছে, তো লেবারের মধ্যে আমরা এই জিনিসগুলো আমাদের বাচ্চার, এটা আমরা করে দিলাম। এখন আমরা দেখব রেন্ট। ঠিক আছে, আমাদের রেন্টের ভিতরে কি আছে, রেন্টের মধ্যে আমরা গত ক্লাসেও পড়েছি যে আমাদের রেন্ট কি, কোয়াসি রেন্ট কি, এই জিনিসগুলো পড়েছি। আমরা আজকে রিকার্ডোর রেন্ট থিওরি যেটা, সেটা আমরা পড়বো, এবং মডার্ন থিওরি, এই দুটো দেখে আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে। এখন আমরা দেখব রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট উইথ ক্রিটিসিজম। এখানে ডেভিড রিকার্ডো জমির খাজনা কেন দিতে হয় তার জন্য উনি একটা মতবাদ দিয়েছে। এখানে উনি বলেছেন যে খাজনা জমির উৎপাদনের সেই অংশ যে জমির মৌলিক ও অক্ষয় শক্তি ব্যবহারের জন্য জমির মালিককে দেওয়া হয়। তার মানে জমি যেহেতু অবিনশ্বর, জমি উনি ধরে নিয়েছেন যে জমি কখনো নষ্ট হবে না। হ্যাঁ, জমিটা হচ্ছে অবিনশ্বর, সেটা কখনোই নষ্ট হবে না। এবং এই জমিটা যেহেতু ব্যবহার করা হয় জমির মৌলিক অক্ষয় শক্তি ব্যবহারের জন্য, হ্যাঁ, জমিটা ব্যবহারের জন্য জমির মালিককে খাজনা দেওয়া হয়, এটা উনি বলেছেন। যেহেতু জমিটা অবিনশ্বর, জমিটা কখনো নষ্ট হবে না, এই কারণে জমির মালিককে খাজনা দেওয়া হয়। তো উনি যেই থিওরিটা দিয়েছে, এই থিওরির কিছু শর্ত আছে, দ্যাট মিনস উনি এইগুলো ধরে নিয়ে এই থিওরিটা দিয়েছেন। সেই শর্তগুলো আমরা দেখবো। সেই শর্তগুলো হচ্ছে, 1 নম্বরে হচ্ছে জমির যোগান সীমাবদ্ধ। দ্যাট মিনস জমি কোনোভাবেই বাড়ানো যাবে না, এটা আল্লাহ প্রদত্ত সম্পদ, সুতরাং এটা আমরা ইচ্ছা করলে আমরা বাড়াতে পারবো না। জমি প্রকৃতির দান বলে এর যোগান দাম নাই। যেহেতু জমি প্রকৃতির দান, এই কারণে হচ্ছে এর কোনো যোগান দাম নেই। ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর। এই রিকার্ডোর থিওরিতে, থিওরি অফ রেন্টে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর। জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতা আছে, যেটা আমরা একটু আগে বললাম। জমির উর্বরতার পার্থক্যের কারণে খাজনার উদ্ভব হয়। উনি আসলে এই থিওরি দেওয়ার সময় জমিকে তিনি 3টে ভাগে ভাগ করছে, উৎকৃষ্ট, কম উৎকৃষ্ট এবং নিকৃষ্ট, 3টা ভাগে ভাগ করছে। সেই শ্রেণী অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয়, দ্যাট মিনস এটা উৎকৃষ্ট জমি সেটা হচ্ছে প্রথম শ্রেণীর জমি, সেটা কম্পারেটিভলি কম উৎকৃষ্ট সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমি, এবং তৃতীয় শ্রেণীর জমি হচ্ছে একেবারে নিকৃষ্ট। দ্যাট মিনস এখানে কোনো ফসল হবে না, এখানে কোনো ফসল হবে না। প্রথম শ্রেণীর জমিতে খুবই ভালো ফসল হবে, সেকেন্ড জমিতে প্রথম জমির অপেক্ষা কিছু কম হবে, এবং তৃতীয় জমিতে কোনো ফসলই হবে না। দ্যাট মিনস তৃতীয় জমিতে ফসল হবে না এই সেন্সে যে তৃতীয় জমিতে যেই ফসলটা হবে সেই ফসলটার জন্য যে খরচ হয়, এবং সেই ফসলটার যে খরচ, সেই খরচ কোনো উদ্বৃত্ত থাকে না, আয় এবং সেই খরচ পরস্পর সমান হয়। হ্যাঁ, রেভিনিউ এবং কস্ট পরস্পর সমান হয়, এই কারণেই বলা হচ্ছে যে এর কোনো, এই জন্য এটার কোনো খাজনা দিতে হবে না। মানেটা হচ্ছে উনি বলছে যে খাজনাটা আমরা এই কারণেই দিই, যতটুকু উদ্বৃত্ত থাকে, উদ্বৃত্ত অংশটুকু আমরা খাজনা দিই। দ্যাট মিনস হচ্ছে আমাদের জমি থেকে যে আয়টা হয়, সেই আয় থেকে আমি যদি খরচ বাদ দিই, যতটুকু অবশিষ্ট থাকে বা যতটুকু সারপ্লাস থাকে, এই সারপ্লাসটাই হচ্ছে জমির খাজনা। এটা রিকার্ডোর মতে, এবং এই রিকার্ডো এই কথাটা বলেছেন। তাহলে আমরা আসি, যেখানে একটা তালিকা দিয়ে দেখা হচ্ছে। দ্যাট মিনস আমি আগেই বলেছি যে রিকার্ডো উনি কী করেছেন, জমিকে 3টা ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে প্রথম শ্রেণীর জমি, আরেকটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমি, আরেকটা হচ্ছে তৃতীয় শ্রেণীর জমি। তাহলে প্রথম শ্রেণীর জমি হচ্ছে উৎকৃষ্ট, দ্বিতীয় শ্রেণীর জমি হচ্ছে কম উৎকৃষ্ট, এবং তৃতীয় শ্রেণীর জমি হচ্ছে নিকৃষ্ট। দ্যাট মিনস তৃতীয় শ্রেণীর জমির জন্য কোনো খাজনা দিতে হবে না। তাহলে আমরা তালিকাটা দেখি। একক প্রতি উৎপাদন, প্রথম জমিতে 20 কুইন্টাল উৎপাদন হচ্ছে, দ্বিতীয় জমিতে 15, এবং তারপর 10। প্রতি কুইন্টালের দাম এখানে 20 টাকা, সবগুলোর জন্য ফিক্স। মোট আয়, তাহলে আমরা যদি
প্রতি একক উৎপাদনকে কুইন্টাল দাম দিয়ে গুণ দিই, তাহলে আমরা মোট আয় পাই। প্রথমটার ক্ষেত্রে 400, তারপরটা 300, তারপরে 200। মোট খরচটা ওখানে ফিক্স 200 200 200। উদ্বৃত্ত হচ্ছে এখানে দেখো 400 থেকে যদি আমি 200 মাইনাস করি, 200 হচ্ছে আমার উদ্বৃত্ত। 300 থেকে যদি আমি 200 মাইনাস করি তাহলে 100 হচ্ছে আমার উদ্বৃত্ত, এবং 200 থেকে যদি 200 মাইনাস করি তাহলে 0, আমার কোনো উদ্বৃত্ত থাকে না। এবং এই উদ্বৃত্ত, এই যে এখানে লেখা আছে উদ্বৃত্ত বা খাজনা, তাহলে এই যে এই উদ্বৃত্ত টাকাটা, এইটাই হচ্ছে খাজনা। এটা রিকার্ডের মতো। এই জিনিসটাই যদি আমি একটু গ্রাফে প্রেজেন্ট করি তাহলে তোমরা দেখতে পাবা যে আমি এখানে কি করেছি, ও এক্স এক্সিসের বিভিন্ন জমির শ্রেণী, দেখি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3টা জমি দেখেছি আমি এখানে। আমার ও এ হচ্ছে প্রথম শ্রেণীর জমি, এ বি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমি, এবং বি সি হচ্ছে আমার তৃতীয় শ্রেণীর জমি। আর ও ওয়াই এক্সিস আমি উৎপাদন বা খাজনা পরিমাপ করেছি। তোমরা দেখতে পাচ্ছ আমি যখন ও এ প্রথম জমিতে আমি কি পরিমাণ উৎপাদন করতে পারছি, ও এ, এখানে আমি নাম দেইনি, এখানে একটা নাম হবে ও এ, ধরো বি বি কে, ও এ বি কে, তাহলে ও এ বি কে হচ্ছে আমার কি, ও এ বি কে হচ্ছে আমার এতটুকু হচ্ছে উৎপাদন, এবং এটা বিক্রি করে আমি পাচ্ছি ও এ এফ জে। দেখছি দেখো আমার ও এক্স এক্সিসে আমি বিভিন্ন জমিটা নিরূপণ করেছি। এখন আমার যে প্রথম শ্রেণীর জমি হচ্ছে আমার ও এ, এই ও এ জমিতে আমি উৎপাদন করতে পারছি ও এ আই জে, দ্যাট মিনস এতটুকু আমি উৎপাদন করতে পারছি। এবং এই জমিতে আমার খরচের পরিমাণ হচ্ছে ও এ এইচ কে, এতটুকু হচ্ছে আমার খরচ, এবং আমি উৎপাদন করছি এত। তাহলে এই উৎপাদন, যতটুকু উৎপাদন করে যদি বিক্রি করি, তাহলে এইখান থেকে যদি আমি খরচ মাইনাস করি তাহলে আমার কে এইচ আই জে এতটুকু উদ্বৃত্ত থাকছে। এই যে দেখো আমি দেখিয়েছি লাইন টেনে টেনে, এতটুকু হচ্ছে আমার উদ্বৃত্ত, ঠিক আছে। এটা হচ্ছে এতটুকু হচ্ছে আমার সারপ্লাস, সারপ্লাস, এটা হচ্ছে আমার সারপ্লাস। তাহলে এটাই হচ্ছে আমার খাজনা। এবং একইভাবে আমি যদি এ বি পরিমাণ, আমার আমার দ্বিতীয় শ্রেণীর যে জমিটা আছে, এই জমিতে যদি আমি উৎপাদন করি তাহলে আমি উৎপাদন করতে পারি এ বি এফ জি, এই পরিমাণ আমি উৎপাদন করতে পারি। এবং আমার এখানে খরচ হচ্ছে এ বি ই এইচ, এতটুকু হচ্ছে আমার খরচ। তাহলে আমি উৎপাদন থেকে যদি খরচ মাইনাস করি তাহলে আমার এইচ ই এফ জি এতটুকু হচ্ছে আমার সারপ্লাস, এতটুকু হচ্ছে আমার সারপ্লাস, এবং এইটাই হচ্ছে আমার খাজনা। এবং আমি তৃতীয় শ্রেণীর জমি বিসিতে দেখছি আমার কোনো, এখন আমরা দেখি বিসি, আমার বিসি হচ্ছে আমার এখানে তৃতীয় শ্রেণীর জমি। বিসিতে দেখো যে উৎপাদন করছে বি সি ডি ই, এতটুকু পরিমাণ উৎপাদন করছে। তাহলে এতটুকু পরিমাণ যখন উৎপাদন করছে আমার খরচটাও সেম বি সি ডি ই, সুতরাং এখানে কোনো সারপ্লাস নেই। এখানে কোনো সারপ্লাস নেই বলে এই বিসি জমিতে কোনো খাজনা হবে না, যেটা আমরা দেখছি ওই যে তৃতীয় শ্রেণীর জমিতে এখানে খাজনা হচ্ছে 0। তাহলে এই রিকার্ডো তার এইভাবে এটাকে ব্যাখ্যা করেছে। তো এই রিকার্ডোর থিওরির কিছু সমালোচনা আছে, যেটা আধুনিক অর্থনীতিবিদগণ বলেছেন যে রিকার্ডো যে খাজনার তত্ত্ব দিয়েছে এটা আসলে ঠিক না। কোন ক্ষেত্রে ঠিক না? যেমন রিকার্ডো বলেছে যে জমির মৌলিক অবিনশ্বর ক্ষমতা আছে। এখানে বলা হয়েছে যে জমির মৌলিক অবিনশ্বর ক্ষমতা বলতে কিছু নেই, কারণ একটা জমিতে যদি আমি বারবার ফসল ফলাই তাহলে সে তার উৎপাদন ক্ষমতা আস্তে আস্তে কি হয়, কমে যায়, ঠিক আছে। সেকেন্ডে বলা হয়েছে, রিকার্ডো বলেছে যে জমিকে 3টা ভাগে ভাগ করেছে, এবং উনি বলেছে যে সবচেয়ে প্রথমে কি হবে, যেটা বেশি উর্বর জমি সেখানে প্রথমে চাষ করা হবে, এবং সেকেন্ডে দ্বিতীয় যেটা কম্পারেটিভলি কম উর্বর সেখানে, এবং তৃতীয় শ্রেণীর জমিতে সব শেষে উৎপাদন করা হবে, যেটা কখনোই সম্ভব না। কারণ হচ্ছে দেখা যায় যে জমির উর্বরতার উপরে জমির কোন জমিতে চাষাবাদ করে সেটা ডিপেন্ড করা হয় না, সেটা পরে ডিপেন্ড করে। আগে ডিপেন্ড করে জমির অবস্থানের উপর। যে জমিটা বাসার কাছে সেটা কম উর্বর হলেও সেখানে আগে ফসল উৎপাদন করা হয়। থার্ড থিং হচ্ছে
3 নাম্বার জিনিস হচ্ছে এখানে রিকার্ডো বলেছে যে এই যে সারপ্লাসের কথা, আয় থেকে খরচ বাদ দিলে যে সারপ্লাসটা থাকবে সেটাই হচ্ছে খাজনা। কিন্তু আধুনিক অর্থনীতিবিদগণ বলেছেন না, প্রত্যেকটা জমিরই খাজনা আছে। কারণ কি? কারণ জমির যোগান সীমাবদ্ধ, এই কারণেই জমির খাজনা আছে। কারণ জমির যোগান যদি সীমাবদ্ধ না হতো তাহলে এটার জন্য খাজনা দিতে হতো না। জমির যোগান সীমাবদ্ধ বলেই এর জন্য খাজনা দিতে হবে, যেটা রিকার্ডোর কথা জাস্ট বিপরীত। রিকার্ডো বলেছে তৃতীয় শ্রেণীর জমিতে কোনো খাজনা দিতে হয় না। আধুনিক অর্থনীতিবিদগণ বলেছে সমস্ত জমির জন্যই খাজনা দিতে হবে। কারণ হচ্ছে কি, জমির যোগান সীমাবদ্ধ। একজন উৎপাদক চাইলেই কিন্তু জমি পায় না, ঠিক আছে? জমির যোগান সীমাবদ্ধ বলেই জমিতে খাজনা দিতে হবে। আর যেটা বলেছে যে জমির উর্বরতার পার্থক্যের কারণে খাজনার উদ্ভব হয়, এটা একেবারেই আধুনিক অর্থনীতিবিদ বলেছে না, জমির উর্বরতার কারণে খাজনার উদ্ভব হয় না, জমির সীমাবদ্ধ যোগানের কারণেই খাজনার উদ্ভব হয়। এই যে এই সমালোচনাগুলো আধুনিক অর্থনীতিবিদগণ বলেছেন। এখন আমরা আধুনিক অর্থনীতিবিদগণ যে রেন্টের জন্য যে তত্ত্ব দিয়েছেন সেই তত্ত্বটা আমরা দেখব। চলো শুরু করি সেই তত্ত্ব। এখন আমরা দেখব মডার্ন থিওরি অফ রেন্ট। মডার্ন থিওরি অফ রেন্টে আধুনিক অর্থনীতিবিদ বোল্ডিং, রবিন, স্যামুয়েলসন সহ প্রমুখ অর্থনীতিবিদগণ এই মডার্ন থিওরিকে সমর্থন করেছে বা মডার্ন থিওরিটা দিয়েছেন। তাদের মতে অন্যান্য উপকরণের দামের মতো খাজনা ও জমির চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয়। তো অন্যান্য উপকরণের দাম আমরা এর আগে পড়েছি যে কিভাবে নির্ধারিত হয়। অন্যান্য উপকরণের দাম নির্ধারিত হয় হচ্ছে চাহিদা ও যোগান দ্বারা। আমরা যখন লেবার পড়েছি যে লেবার মজুরিটা কিভাবে নির্ধারিত, তখন আমরা দেখেছি যে আধুনিক অর্থনীতিবিদগণ বলেছে চাহিদা এবং যোগানের মাধ্যমে এটা নির্ধারিত হয়। ঠিক একইভাবে রেন্টের ক্ষেত্রেও তাই, যে রেন্টটাও কিন্তু বা খাজনাটাও কিন্তু চাহিদা এবং জমির চাহিদা এবং যোগানের মাধ্যমে নির্ধারিত হয়। আমরা জানি যে জমির যোগান হচ্ছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক। দ্যাট মিনস আমি চাইলেই বা উদ্যোক্তা বা উৎপাদনকারী চাইলেই কিন্তু জমির যোগান বাড়াতে পারবে না। কারণ হচ্ছে জমির যোগানটা সীমিত, গড গিফটেড এটা, হ্যাঁ, আল্লাহ প্রদত্ত জিনিস বা প্রকৃতি প্রদত্ত দান। সেহেতু আমি ইচ্ছা করলে বা উৎপাদককারী ইচ্ছা করলে জমির যোগানটা বাড়াতে পারে না বলে জমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক। তাহলে জমির যোগান যেহেতু অস্থিতিস্থাপক, তাহলে জমির চাহিদাটা আসে কিভাবে? জমির চাহিদাটা আসে হচ্ছে জমির উৎপাদন ক্ষমতার উপর। যেই জমির উৎপাদনশীলতা বেশি, যেই জমি থেকে বেশি উৎপাদিত হয়, দ্যাট মিনস এখানে তাহলে উর্বর অনর্বরের প্রশ্ন আসে। যেই জমির বেশি উর্বর সেই জমির কিন্তু চাহিদা বেশি হয়। চাহিদাটা আসে উৎপাদকের কাছ থেকে। তার মানে উৎপাদনের উপর নির্ভর করে হচ্ছে জমির চাহিদা। তাহলে যেই জমির উৎপাদন ক্ষমতা বেশি বা উৎপাদনশীলতা বেশি, সেই জমির চাহিদাও বেশি হয়। কারণ উৎপাদক সেই জমি থেকে ফসল বেশি পাবে, সেই ফসলটা সে বিক্রি করে কি হবে, সে অধিক পরিমাণ রেভিনিউ আর্ন করবে, হ্যাঁ, মুনাফা অর্জন করতে পারবে। যার কারণে যেই জমিটা বেশি উর্বর বা যেই জমির উৎপাদন ক্ষমতা বেশি, সেই জমিটা তার কাছে অধিক পছন্দ বা সেই জমির চাহিদা তার কাছে বেশি থাকে। এই জন্য চাহিদা, যেই জমির চাহিদা বেশি সেই জমির খাজনাও তত বেশি। এখানে বলা হচ্ছে যে যেই জমির চাহিদা যত বেশি সেই জমির খাজনাও তত বেশি, এবং জমির চাহিদা যত বাড়তে থাকবে খাজনাও তত বাড়তে থাকবে, ঠিক আছে? এবং এই জন্য বলা হয়েছে যে লোক সংখ্যা যত বাড়ছে জমির চাহিদা তত বাড়ছে এবং খাজনাটাও কি আস্তে আস্তে পূর্বের তুলনায় আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো এই জিনিসটাই আমরা এই চিত্রের মাধ্যমে দেখিয়েছি যে এখানে আমার ও এক্সিসে জমির খাজনা এবং ও ওয়াই এক্সিসে খাজনা, জমির যোগান এবং ও ওয়াই এক্সিসে খাজনা পরিমাপ করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ও এম হচ্ছে আমার জমির এই যে যোগান রেখা হচ্ছে এস, এখানে এম না দিয়ে এস যদি আমি দেই, এস, ঠিক আছে, বা এস এম ও দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি যদি এস এম যদি আমার এটা জমির যোগান রেখা হয় এবং এই যোগান রেখা কি ও ওয়াই এক্সিসের সমান্তরাল, হ্যাঁ, সমান্তরাল। কারণ হচ্ছে জমির যোগান এখানে চাহিদা বাড়ুক কি কমুক সেটার উপর জমির যোগান ডিপেন্ড করে না, জমির যোগানটা এখানে ফিক্স।
হ্যাঁ, সমান্তরাল জমির যোগান যেহেতু অস্থিতিস্থাপক সেহেতু ও ও এস এস এম হচ্ছে জমির যোগান রেখা, এটা হচ্ছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক। এবং চাহিদা রেখা তুমি দেখো যে ডি 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 হচ্ছে চাহিদা রেখা, চাহিদা রেখা এই যোগান রেখাকে ই বিন্দুতে ছেদ করেছে, তাহলে ই হচ্ছে এখানে ও আর হচ্ছে আমার খাজনা। হ্যাঁ, ও আর হচ্ছে আমার খাজনা, কারণ চাহিদা রেখা যোগান রেখাকে ই বিন্দুতে ছেদ করেছে। এখন যদি আমার চাহিদা জমির চাহিদা আরো বেড়ে যায়, এই যে বেড়ে কি হলো ডি ডি প্রাইম হলো, ডি ডি প্রাইম এস এম রেখাকে যোগান রেখাকে কি বিন্দুতে ছেদ করেছে, ই ই প্রাইম বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে ই প্রাইম হচ্ছে আমার নতুন নতুন খাজনা, তাহলে এটা সমান্তরাল করে ও আর ওয়ান হচ্ছে আমার নতুন খাজনা। দ্যাট মিনস চাহিদার বৃদ্ধির ফলে খাজনা 8 থেকে বেড়ে আর 1 হলো। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটাই বলতে পারি যখন লেখা হয়েছে জমির খাজনার মূল কারণ হচ্ছে চাহিদার তুলনায় জমির যোগানের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা। তাহলে আমরা এখানে আধুনিক অর্থনীতিবিদ থেকে আমরা একটা কনক্লুশন টানতে পারি যে আমরা বলতে পারি যে যেহেতু জমির যোগান অস্থিতিস্থাপক, জমির যোগান প্রকৃতি প্রদত্ত বা অস্থিতিস্থাপক, জমির যোগান যেহেতু কোনোভাবেই বাড়ানো সম্ভব না, তাই উৎপাদকের চাহিদার উপর ভিত্তি করে জমির খাজনা নির্ধারিত হয়। যে জমির চাহিদা যত বেশি সেই জমির খাজনা তত বেশি। এই কারণে বলা হচ্ছে যে বর্তমানে আগের তুলনায় কিন্তু বর্তমানে কি হচ্ছে, জমির খাজনাটা বেড়ে যাচ্ছে। কারণ কি, জমির চাহিদাটা বেড়ে যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির জন্য, এবং জমির যেহেতু ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর, এই কারণে জমির কি হচ্ছে, এই কারণে জমির খাজনা দিন দিন বেড়ে যাচ্ছে। এটাই হলো আধুনিক অর্থনীতিবিদগণ বলেছে যে যোগান, যেহেতু জমির যোগান দুষ্প্রাপ্য, জমির যোগান বাড়ানো যাচ্ছে না, জমির যোগান অস্থিতিস্থাপক, এই কারণে চাহিদার উপর বেস করে জমির খাজনা নির্ধারিত হয়। এটাই ছিল আজকে এই পর্যন্তই। তো আমার আরেকটা লেকচারের মাধ্যমে তোমাদের হোল সিলেবাস শেষ হয়ে যাবে। এরপর আমি অ্যাসাইনমেন্ট দেওয়ার পালা। আগে যেই অ্যাসাইনমেন্টগুলো দিয়েছি তোমরা এগুলো প্রস্তুত করতে থাকো, আমি ডেট দিয়ে দিব নেক্সট ক্লাসে যে কবে কবে তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করবা বা কলেজে যেভাবেই হোক পৌঁছানোর ব্যবস্থা করবা। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সেই পর্যন্ত ভালো থেকো।